নমস্কার, আপনাদেরকে আবারও স্বাগত জানাই এইচডি স্পোর্টস লাইভে। আজকে আমাদের সাথে আছেন শিলিগুড়ির একজন খ্যাতনামা ক্রিকেটার, সাথে তিনি একজন যোগা টিচার। তিনি আর কেউ নন, শিলিগুড়ির গৌরব রয়। গৌরব দা, অনেক অনেক স্বাগত তোমাকে, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমার ক্রিকেট জীবন এবং যোগা, তার পাশাপাশি তুমি কিভাবে যোগা শেখাও, যোগা কিভাবে শিখলে, সে সব শুনবো আজ তোমার থেকে। সর্বপ্রথমে জানতে চাইবো তোমার ক্রিকেটের প্রতি কিভাবে ভালোবাসা জন্মায় এবং কোন স্টেজ থেকে তুমি ক্রিকেট খেলা শুরু করো। আচ্ছা, তো সবাইকে নমস্কার। তো ক্রিকেটের প্রতি ভালোবাসা বলতে একদম ছোটবেলা থেকেই আমি ক্রিকেট খেলি। তো মাঠে যেরকম বাচ্চারা, আগেকার দিনে বাচ্চারা সবাই ছোটবেলায় মাঠে ক্রিকেট খেলতো, হুম। সেরকম থেকেই ক্রিকেট খেলা শুরু। এবার দাদাদের দেখতাম খেলতো। তো এখনকার দিনের মাঠগুলো প্রায় মানে দেখলে খারাপ লাগে যে প্রায় ফাঁকা পড়ে থাকে। আমরা যে সময় আসতাম তখন আমরা জায়গা পেতাম না, হয়তো আমাদের বল কুড়োনোর জন্য রাখতো সাইডে, দেখতাম, বল দিতাম। তো এইভাবেই আস্তে আস্তে খেলা শুরু করলাম। খেলতে খেলতে যখন স্কুলে ছিলাম তখন কিছুটা ভালো পারফরমেন্সের কারণে দাদাদের চোখে পড়লো যে হ্যাঁ খেলছে ভালো। তখন থেকে টুর্নামেন্টে নিয়ে যাওয়া শুরু করলো। কিছু কিছু ছোট ছোট টুর্নামেন্ট যেগুলো হতো সেগুলোতে নিয়ে গেল। তারপর তো আস্তে আস্তে পারফরমেন্স শুরু হলো ঠিকঠাক মতন। তারপর থেকে তো বাইরের থেকে কল আসা শুরু হলো, দাদারাও পাঠাতো বাইরের দিকে। তো তারপর থেকে যখন দেখলো যে হ্যাঁ ঠিকঠাক পারফরমেন্স করতে পারছি, তারপর তো সবাই এখন মোটামুটি চেনে। তুমি একটা ঠিক কথা বললে, বর্তমান সময়ের যে এক সময় ছিল যখন আমরা মাঠে খেলার জন্য মানে অপেক্ষা করতাম কখন ওদের শেষ মাঠে হবে। হ্যাঁ, আগে যারা খেলছে তাদের ওদের কখন শেষ খেলা হবে। শেষ হবে, বা কখন হচ্ছে আমরা আগে গিয়ে উইকেট গার্ড উইকেট হতো আমাদেরকে, জোগাড় একদম জোগাড় করতাম, একদম মাঠে গিয়ে দখল করতাম। কিন্তু এখন যদি আমরা সচরাচর দেখি মাঠ ফাঁকাই থাকে। একদম। হ্যাঁ, তার একমাত্র কারণ মোবাইল ফোন। মোবাইল ফোন, একদম। মোবাইল প্রতি অ্যাডিকশন। তো সেই ক্ষেত্রে কি আমাদের জেনারেশন কি তুমি লাকি বলতে পারো? অবশ্যই লাকি। আমরা মানে আমাদের ম্যাক্সিমাম টাইম আমরা হয়তো মাঠে কাটিয়েছি। যদি ছোটবেলার থেকে দেখি, মানে মোবাইল তখন যেহেতু অতটা সহজলভ্য হুম। ছিল না, তো আমাদের যা কিছু হতো সবকিছুই মাঠে। খেলা থেকে শুরু করে, আড্ডা থেকে শুরু করে, এমন কোনো খেলা নেই যা তখনকার দিনে আমরা খেলিনি। সে ক্রিকেট হোক, ফুটবল হোক, দাড়িয়াবান্ধা হোক, গোল্লা ছুট হোক, যা যা খেলা আছে সব মাঠেই খেলতে হতো। রাত্রিবেলা হলে যদি আমরা মাঠে যেতাম তো সেখানেই লুকোচুরি খেলছি রাতের বেলায়। তো সবকিছু আমাদের মাঠের মধ্যেই কেটেছে। মানে আমাদের যে ছোটবেলাটা কেটেছে সেটা একটা ব্লেসিং। এরকম ছোটবেলা কাটানো মানে খুব এখনকার দিনের খুবই একটা লাকিয়েস্ট ব্যাপার। একদম। তো এখনকার বাচ্চাদের মানে তারা খুব মিস করছে এই ব্যাপারগুলো, যে কি আনন্দ পেয়েছি আমরা সেই জিনিসটা তারা বুঝতে পারছে না। খেলার জন্য মায়ের কাছে মার খেয়েছো? মারের তো সীমা নেই, মানে প্রচুর। এরকম হয়েছে মানে খেলার জন্য কম মার খেয়েছি, জুতো হারিয়ে যাওয়ার জন্য বেশি মার খেয়েছি। তো খেলতে আসতাম, হয়তো নতুন জুতো পরে খেলতে আসতাম, হাওয়াই চপ্পল যেগুলো পরতাম তখন। আর তখনকার দিনে আমাদের স্টাম্প হতো হাওয়াই চপ্পল দিয়ে। হুম। দুটো হাওয়াই চপ্পল বসিয়ে দিলাম দুদিকে, ওটাই বাহ, স্টাম্প। হ্যাঁ। এবার খেলাধুলো শেষ, নিজের মতন করে দৌড়ে বাড়ি। মাঠের ঠিক পাশেই বাড়ি ছিল। দৌড়ে বাড়ি। এবার মাঠের বাড়ি গিয়ে মা দেখছে যে চপ্পল নেই। আস্তে আস্তে চপ্পল হাওয়া। তো তারপর থেকে বাড়ির থেকে আর চপ্পল পরে আসতাম না, খালি পায়ে বাড়ির থেকে মাঠে আসতাম, মাঠে খেলে আবার খালি পায়ে বাড়ি যেতাম। তুমি বর্তমানে টেনিসও খেলো, লেদার বল ক্রিকেটও খেলো। ছোটবেলার থেকে লেদার বলের কোচিং নিয়েছিলে? অ্যাকচুয়ালি মানে ফ্যামিলি সাপোর্ট ছিল না একদমই ছোটবেলায়, মানে যেই অবস্থা থেকে আমরা উঠে এসেছি সেখান থেকে লেদার বলটা আমাদের কাছে বিশাল ব্যাপার ছিল। মানে মন থেকে চাইতাম যে লেদার বল খেলবো, হয়তো দেখতাম প্র্যাকটিস করতো আশেপাশে অনেকে। তো তখন দেখছি যে যেই অবস্থা থেকে আমরা আসছি সেখান থেকে লেদার বলটা আমাদের কাছে তখন অনেক মানে টাফ ব্যাপার মনে হতো। তো টেনিসটাই খেলতাম। তো কিছুদিন পর যখন মাধ্যমিক দেই আমি, তখন পাড়ারই কিছু দাদা আছে, অংশুমান দা আছে। তো ওরা দেখে নিয়ে আমাকে দাদা ভাই একদিন ডেকেছিল মানে প্র্যাকটিস করার জন্য। তো আমার বোলিং দেখে তখন বলেছিল যে তুই খেল। ঠিক আছে, তো তখন আমি এ ডিভিশন সাইন করেছিলাম ফার্স্ট। নকশালবাড়ি ইউনাইটেডের হয়ে হুম। খেলেছিলাম এ ডিভিশন ফার্স্ট। শিলিগুড়ি ক্রিকেট লিগ যেটা হয় হ্যাঁ, আমাদের। শিলিগুড়ি ক্রিকেট লিগের এ ডিভিশন যেটা হয় হুম। সেটা আমি ফার্স্ট খেলেছিলাম। তো আদার্স কোনো বাইরে কোনো আমার মানে ট্রেনিং ছিল না সেরকম, যে কোনো আমি ক্লাবের থেকে খেলবো হুম। বা কোনো ক্লাবে প্র্যাকটিস করবো, সেরকম কোনো কিছু ছিল না। টেনিস খেলতে খেলতেই ওখান থেকেই দেখে দাদারা ডেকেছিল, সেইখানে গিয়েই পারফরমেন্স করেছি, খেলেছি। তারপর থেকে তো এ ডিভিশন হয়তো 2 বছর খেলেছিলাম। তার মাঝে গ্যাপ ছিল, তার মাঝে আমি মানে ভলিবল খেলতাম আমরা অ্যাকচুয়ালি। আচ্ছা। শক্তিগড় স্কুলে আমাদের প্রায় একটা বড় গ্রুপ ছিল, শক্তিগড়েরই আশেপাশের ছেলেরা। তারা বেশ ভালো জায়গায় গিয়েছিল, আমরা ন্যাশনাল ট্রায়ালেও গিয়েছিল সবাই আমাদের সঙ্গে। তো কিছু কারণবশত তারপর ওই ভলিবলটা একদমই উঠে গেল। তারপর থেকে আমি পুরোপুরিভাবে ক্রিকেটে ঢুকে যাই। তো আচ্ছা। সেখান থেকেই তারপরের থেকে সুপার ডিভিশন খেলা আমার। দেশবন্ধুতে আমি টানা 6 থেকে 7 বছর খেলেছিলাম শুরুতে। তারপরে বাঘাযতীনেও খেলেছি। তারপরে বান্ধব সঙ্গেও খেলেছি। তো এখন তো বিভিন্ন ক্লাবে হুম। খেলছি।
তো লাস্ট ইয়ারও দেশবন্ধুরই খেললাম, তো দেখি এবছর কি করা যায়। শিলিগুড়ি সুপার ডিভিশন লিগ তুমি অনেক বছর ধরে খেলছো। শিলিগুড়িতে সুপার ডিভিশন লিগ খেলাটা কতটা টাফ? দেখো, টাফ বলতে আজ থেকে 5-7 বছর বা আরেকটু আগে যদি বলি, তখন অ্যাকচুয়ালি টাফ ছিল। এখন শিলিগুড়িতে সুপার ডিভিশন লিগেও প্লেয়ার পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে, কেন? যে যারা মানে সেরকম প্লেয়ার উঠছে না। তো এবার আমাদের টাইমে তো তখন কম্পিটিশন প্রচুর ছিল, যে হ্যাঁ সবাই মানে তারা নিজেরা খেটে পারফরমেন্স করে সেই জায়গায় যাচ্ছে। আর এখন মানে কিছু কিছু ক্ষেত্রে এমন হচ্ছে যে কারোর আমার ইন্টারেস্ট নেই ক্রিকেট খেলার, তাও বাড়ির চাপে আমাকে হয়তো ক্রিকেটের দিকে যেতে হচ্ছে। তো সেখান থেকে তো সেই প্রতিভাটা উঠে আসবে না, যেটা আমাদের ন্যাচারাল ছিল, যে আমরা হ্যাঁ ক্রিকেট ভালোবাসি, সেই খেলতে খেলতে আমরা সেই জায়গায় যাচ্ছি। এবার কি হচ্ছে, সুপার ডিভিশনে প্রায় 10টা টিম আছে, হুম। 10টা টিমের জন্য অ্যাটলিস্ট হলে 160টা বাচ্চার দরকার পড়বে। এবার 160টা বাচ্চা যদি প্র্যাকটিস প্রপারলি ভাবে করতে পারে, তাহলে তো সেখান থেকে পাবো। মানে ধরে নাও তুমি 300 বাচ্চা যদি একদম প্রপারলি খেলতে পারে ঠিকঠাক মতন, সেখান থেকে আমি 160টা বাচ্চাকে ক্লিয়ারলি উঠাতে পারবো। বাট সেখানে যদি 150 বাচ্চা ঠিক মতন খেলে, সেখান থেকে আমি 160 জনকে কি করে পূরণ করবো? তো সেটাও খুব টাফ ব্যাপার হয়ে যায়, যে টিম কিভাবে বানাবো। হয়তো কিছু ভালো ক্লাব আছে যাদের নিজস্ব ক্যাম্প আছে, কোচিং ক্যাম্প আছে, সেখান থেকে প্লেয়ার নিচ্ছে। বাকি যারা আদার্স যারা আছে, যাদের নিজস্ব ক্যাম্প নেই, আদার্স ক্যাম্প থেকে প্লেয়ার করছে, তাদের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে। যদি শিলিগুড়িতে টেনিস প্লেয়ার সবাই ডিউজ বা নেদারবল না খেলে, সুপার ডিভিশন লিগে প্লেয়ার পাওয়া মুশকিল হয়ে যাবে। এখন এরকম সিচুয়েশন আছে যা দেখতে পাচ্ছি। ঠিক এই কারণে কি আমরা বেশিরভাগই সুপার ডিভিশনে দেখি, ম্যাক্সিমাম ক্ষেত্রে চ্যাম্পিয়ন সেই টিমই হচ্ছে যে টিমের নিজস্ব কোচিং ক্যাম্প নিয়েছে। আমরা বেশিরভাগই দেখি যে অগ্রগামী চ্যাম্পিয়ন হয়েছে, সরোজনী চ্যাম্পিয়ন হয়েছে, ওদের সবার নিজস্ব কোচিং ক্যাম্প রয়েছে। এক্সেপশনাল যদি আমরা টিম দেখি তো স্বস্তিকা যুবক সংঘ, ওরা সব প্লেয়ার হায়ার করে তারপরে ওরা চ্যাম্পিয়ন হচ্ছে। এখন অ্যাকচুয়ালি স্বস্তিকা যুবক সংঘরও যেহেতু জাভেদ ক্যাম্প চালায় একটা, সেখানে তারা নিজস্ব মতন নিজেরা প্র্যাকটিস করছে, ঠিক আছে। তো তারাও যারা খেলে তারাও রেগুলার প্র্যাকটিস প্লেয়ার। আচ্ছা। এমন নয় যে খুব কম আছে, তাদের মধ্যে হয়তো 1-2 জন থাকে যারা প্র্যাকটিস না করেও টেনিস ক্রিকেট খেলে, তারপরে গিয়ে সেখানটায় কিন্তু তারাও রাতের বেলা হোক বা কোনো একটা টাইমে হোক সেখানে গিয়ে প্র্যাকটিস করছে। ডিউস খেলাটা যদি মানে উইদাউট প্র্যাকটিসে হতো, তাহলে তো সবাই খেলতে পারতো। একদম। সেখানেও প্র্যাকটিস খুব একটা মাস্ট। কিছুটা এক্সপিরিয়েন্সের সাহায্যে তুমি খেলতে পারবে, বাট সেই রকম রেজাল্ট তুমি করতে পারবে না। প্র্যাকটিস মাস্ট ডিউজের জন্য। তো সেই ক্লাবগুলোই সেখানে ভালো রেজাল্ট করবে, যাদের নিজস্ব ক্যাম্প আছে, নিজস্ব প্র্যাকটিস করার জায়গা আছে, নিজস্ব প্লেয়ার আছে, তারাই ভালো রেজাল্ট করতে পারবে। তাছাড়া সবাই হয়তো খেলে জাস্ট মানে সেখানে থেকে যাওয়ার জন্য, যাতে মানে এলিগেশন না হয়, বা রেলিগেশনের জন্য যাতে বাঁচানোর জন্যই তারা খেলে অ্যাকচুয়ালি। এটাই হলো মেন। এখন সবাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে না, যারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে তারা ভালো রেজাল্টই করছে। তুমি টেনিস আর ডিউস বর্তমানে খেলছো একসাথে, কোনটা বেশি কঠিন? টেনিস থেকে ডিউসে খেলা, মানে হট করে টেনিস খেলে তারপর ডিউস খেলা, নাকি ডিউস খেলে টেনিস খেলা, কোনটা বেশি কঠিন? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, টেনিস যে টুর্নামেন্টগুলো বা ম্যাচগুলো খেলি, সেগুলো তো প্রচুর ম্যাচ। তো সেখানে আমাদের ম্যাচ এক্সপিরিয়েন্স প্রচুর হয়ে যায়। এবার শিলিগুড়িতে ডিউজের খেলা বলতে গোনাগুনতি হাতে গুনে বলতে পারবে তুমি 3 থেকে 4টাই খেলা হয় যেটা ডিউজের হয়। সুপার ডিভিশন হয়ে গেল, এখন আবার বাবলাতলা শুরু হয়েছে, তারপর একটা যেটা এসসিটি হয়, মানে শিলিগুড়ি চ্যালেঞ্জার্স ট্রফি, সেটা হলো। সেখানেও শিলিগুড়ির কয়েকটা প্লেয়ারই খেলে। তো এবার টেনিস যারা খেলছে তাদের ম্যাচ টেম্পারমেন্ট আলাদাই থাকে। তারা মানে এত শর্ট ফরম্যাটের খেলা হয়ে গেছে এখন, মানে তাদের ম্যাচ এক্সপিরিয়েন্স প্রচুর হাই, যেখানে ডিউজের প্লেয়ারদের সেই এক্সপিরিয়েন্সটা প্রচুর কম। যারা এই 2-3টা টুর্নামেন্টই যারা খেলছে, তাদের সেরকম হয়তো মানে পর্যায়ে পৌঁছায় না, যেখানে হয়তো বলে বলে রান লাগছে। কারণ এখানটায় খেলা হচ্ছে 45 ওভারের, সেখানে অর্ধেক অর্ধেক যেতে যেতেই বোঝা যায় যে ম্যাচের রেজাল্ট কি হতে চলেছে। বাট টেনিসের কি হচ্ছে, 6 ওভারে খেলা, 8 ওভারে খেলা, 10 ওভারে খেলা, মানে প্রতি বলে বলে তোমার চেঞ্জ হতে পারে, যে কে জিতবে কে হারবে সেটা প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে। তো সেইখানে ম্যাচের টেম্পারমেন্ট অনেক আলাদা থাকে, যেটা একটা প্লেয়ারকে অনেক স্ট্রং করে মেন্টালি। তো সেই জিনিসটা ডিউজে এই মুহূর্তে পাওয়া খুব মুশকিল, কারণ সেখানে লং ওভারের খেলা হয়, 45 ওভার হয়, 35 ওভার হয়। সেখানে অটোমেটিক মানে 20 ওভার পরে বুঝে যাওয়া যায়। কিছু ম্যাচ অবশ্যই এক্সেপশন থাকে যেখানটায় লাস্ট অব্দি টানটান উত্তেজনার খেলা হয়। তো সেক্ষেত্রে টেম্পারমেন্ট ধরে রাখাটা টেনিসে অনেক টাফ ব্যাপার, আর ধৈর্য সহকারে খেলাটা ডিউজের জন্য খুব মানে হেল্পফুল, যেটা টেনিসে এখনকার দিনে খুব কমই পাওয়া যাবে। কারণ 6 ওভারের খেলায় কেউ ওখানে ডিফেন্স করলেই মানে বাইরের থেকে চিল্লাহল্লা শুরু হয়ে যাবে। তো সেটাই ব্যাপার, দুটো একদমই আলাদা ফরম্যাট। টেনিসটা টেনিসের দিক থেকে টাফ, সেখানে টেম্পারমেন্ট ধরে রাখতে হবে, আর ডিউসটা তো ধৈর্য ধরে খেলতে হবে, পেশেন্ট ধরে খেলতে হবে। অ্যাজ এ প্লেয়ার, টেনিসে শর্ট ফরম্যাটের খেলা
বা ডিউজে আমরা শিলিগুড়িতে লং ফরম্যাটের খেলা যখন খেলতে যাও, অ্যাজ এ প্লেয়ার কি কি চ্যালেঞ্জ তোমাকে ফেস করতে হয়? আচ্ছা, টেনিসের ব্যাপারটা এখন এরকম হয়ে যায় যে আমি মেনলি বোলিং করি, তারপরে হার্ড হিটার লাস্টের দিকে ব্যাটিং করি। তো বোলিংয়ে তুমি একটা বলও তুমি ঢিলা করতে পারবে না টেনিসে। এখন যেরকম ব্যাটসম্যানরা আসছে, সবাই বেশ নামকরা ব্যাটসম্যানই আসে খেলতে, শিলিগুড়ি হোক বাইরে হোক। তো সবারকে বল করা প্রতিটা বলেই একটা চ্যালেঞ্জ থাকে। সেখানে ডিউজে কিছুটা টাইম পাওয়া যায় তোমাকে অ্যাডজাস্ট করার মতো। ঠিক আছে, শুরুতে 1-2 ওভার তুমি একটু অ্যাডজাস্ট করে নিও, তারপরে টেনে বল করতে পারবে। বাট টেনিসে সেই টাইমটা পাবে না। তুমি হয়তো 2 ওভারই তোমার কাছে বোলিংয়ের জন্য আছে, তোমাকে 12টা বলই একদম পারফেক্ট জায়গায় করতে হবে, না হলে এই খেলা থেকে তোমরা বেরিয়ে যাবে। তো টেনিস আর ডিউজের মধ্যে এটাই ডিফারেন্স আছে এখন, যে ডিউজে কিছুটা হলেও টাইম পাওয়া যায়, সেখানটায় কিছুটা হেল্প থাকে, সেখানকার ব্যাটসম্যানরা কিছুটা দেখে শুনেও খেলে। আর ডিউজে সেই দেখে শুনে খেলার ব্যাটসম্যানের কোনো মানে সরি টেনিসে সেরকম দেখে শুনে খেলার ব্যাটসম্যানের এখন কোনো জায়গা নেই। যেই আসছে সেই মারছে, সেই 11 নম্বর অব্দি তোমাকে চার্জ করবে। তো সব ক্ষেত্রেই তোমাকে বেছে বেছে বল করতে হবে বা অ্যাটাকিং বল করতে হবে, সেই জায়গাটাতেই ডিফারেন্সটা চলে আসে। তুমি তো বলার, তাই তোমার ক্ষেত্রে ডিউজ টেনিস খুব একটা ম্যাটার করে না, দুটোই তোমার কাছে সেম ক্রিকেট। একদম। বাট যারা ব্যাটসম্যান, তাদের কাছে কেউ যদি ডিউজে বেশি ফোকাস করে, তার পক্ষে টেনিস খেলাটা কি কঠিন হয়ে যাবে? এটা টোটালটাই প্র্যাকটিসের উপর। তুমি ডিউজ প্র্যাকটিস করছো কন্টিনিউয়াসলি, এবার ডিউজে দেখো টেকনিকের প্রচুর দরকার পড়ে। কিছু কিছু সুইং বল, যেগুলো টেনিসের তো কোনোদিন সুইং এর কোনো ব্যাপার নেই, সেখানে কাটার আছে, বাট সুইং যেটা এয়ার হাওয়ায় যেটা সুইং হচ্ছে বল, সেটা তো একমাত্র ডিউজেই আসবে। তো এখন যেটা টেপ বল হয়, তো টেপ বল খেলতে গিয়ে ব্যাটসম্যানদের কি অবস্থা হয় আমরা সবাই দেখেছি। হয়তো 2 ওভার খেলা হলে 2 ওভারই ম্যারেন চলে যাচ্ছে, তো হয়তো বা বোলিং করতে গিয়ে হয়তো 8টা-10টা হোয়াইট দিয়ে দিচ্ছে। তো এইখানেই ডিফারেন্সটা। সেখানে প্রচুর টেকনিক্যালি ব্যাপার থাকে, যেগুলো আমাদেরকে কন্ট্রোল করতে হয়, লাইক ইন সুইং হোক, আউট সুইং হোক, আমাদের বোলারদের ক্ষেত্রে, ব্যাটসম্যানদের ক্ষেত্রে কোন বলটা জাজ করতে হবে, কোন বলটা ডিফেন্স করতে হবে, কোন বলটা মারতে হবে, সেই সব কিছু ডিউজে একদম পারফেক্ট না হলে তুমি সেখানে টিকতে পারবে না। বাট টেনিসের ক্ষেত্রে সেটা নয়, তুমি বল বুঝে নিয়ে তুমি ব্যাট চালাতে হচ্ছে তোমাকে। এবার ডিউজের মতন যদি টেনিসে সুইং হতো, তখন বুঝতে পারতাম যে অ্যাকচুয়ালি ব্যাটসম্যানরা কতটা চ্যালেঞ্জের মুখে পড়ে, যেটা আমাদের টেপ বলের ক্ষেত্রে হয়। তো নর্মাল বলে যেহেতু কোনো সুইংয়ের ব্যাপার নেই, একটু কাটারটা হয়তো অসুবিধা হয়, বাট সেটা খেলা সুইংয়ের থেকে অনেকটা সহজ। তো ব্যাটসম্যানদের ক্ষেত্রে যারা ডিউজ খেলছে, তাদেরকে অনেকটা টেকনিক্যালি স্ট্রং হতে হয়। আর টেনিসের ক্ষেত্রে মানে হাতের জোর বা পেশির জোরটা বেশি কাজে লাগে, আর ডিউজে অবশ্যই টেকনিকটা অনেকটা বেশি ফ্যাক্টর করে। আমরা ম্যাক্সিমামই দেখি যা টেনিস প্লেয়ার, নামি দামি টেনিস প্লেয়ার, ম্যাক্সিমামই হার্ড হিটার, বড় বড় শট, আর সবারই খেলার আন্দাজ থাকে মিড উইকেট, লং অন, এইসব লেগ সাইডটা বেশি ফোকাস করে। বাট কিছু কিছু প্লেয়ার আছে এক্সেপশনাল, যারা যেভাবে ডিউজ খেলে ঠিক সেভাবেই টেনিসও সেইভাবে তারা ক্লাস শট মেরে রান করে। হ্যাঁ, তো বাট বাকিরা এইভাবে কেন রান করতে পারে না? দেখো, খেলাটা নিজের উপরে, ঠিক আছে, কে কিভাবে মানে যার যেটা সহজাত সে সেরকম ভাবে খেলে। এবার যে ছোট থেকে টেকনিক হিসাবে খেলে আসছে, কারণ ক্রিকেট তো ক্রিকেট, সেখানে বল বাউন্ডারি বাইরে গেলেই 4-6 হবে, সে তুমি টেকনিক্যালি মারো বা ঘুরে বসে উঠে মারো, আলটিমেটলি বল বাউন্ডারি বাইরে করতে হবে। এবার যার যেটা সহজাত, যে সারা জীবন ধরে টেনিস খেলে আসছে কন্টিনিউ, সে শুধু মেরে আসছে লং অন, মিড অনের উপর দিয়ে। এবার তাকে যদি তুমি বলো স্কোয়ার কাট করতে বা কভারের উপর দিয়ে মারতে, তার পক্ষে সেটা কঠিন। এবার যে অলওয়েজ নিচে শট খেলে আসছে, কভার দিয়ে খেলে আসছে, স্কোয়ার কাট করে আসছে, তাকে তুমি যদি বলো ওরকম শট খেলতে, যে লং অন বা মিড অনের উপর দিয়ে মারতে, তার কাছে সেটা কঠিন। বাট আলটিমেটলি আমাদেরকে রান করতে হবে। তো যার যেটা সহজাত সে সেটাভাবেই রানটা করবে। তার যেটা মনে হচ্ছে যে আমি 6 মেরে রান করতে পারবো, সেখানেও রান আসছে, আর যে ভাবছে যে আমি গ্যাপে শট খেলে রান করতে পারবো, সেও রান করতে পারছে। তো দৃষ্টিনন্দন লাগে যেগুলো কভার ড্রাইভ যেগুলো আছে আমাদের, ক্রিকেটীয় শট যেগুলো অ্যাকচুয়ালি, সেগুলো দেখতে খুব সুন্দর লাগে বাইরের থেকে। এবার রান তো দুক্ষেত্রেই হচ্ছে। তো যার যেটা সহজাত সে সেইভাবে খেলুক, সেইভাবেই রান করুক। ধরো কোনো ডিউজের ব্যাটসম্যান, লেদার বল ক্রিকেটের ব্যাটসম্যান, একদম কপি বুক ক্রিকেট খেলে, সে যদি কোনো টেনিস ম্যাচ খেলতে নামে, তার পক্ষে রান করা কঠিন হবে, নাকি যে কপি বুক ফলো করে না, কোনো টেনিস প্লেয়ার যে কপি বুক ফলো করছে না, সে যখন ডিউজ বলে খেলতে নামবে, সে বেশি চ্যালেঞ্জ ফেস করবে? মানে টেনিসে অ্যাকচুয়ালি প্রচুর আনইভেন বাউন্স থাকে। যদি ডিউজের কপি বুক শট খেলতে যায়, খুব তাড়াতাড়ি আউট হয়ে যাবে সে। ঠিক আছে, কপি বুক শট টেনিসে মানে খেলা খুব চাপের ব্যাপার। যদি একদম পাটা পিচ থাকে, যেখানটা বলের বাউন্স তুমি একদম ক্লিয়ার বুঝতে পারবে, সেখানে তুমি কপি বুক শট খেলতে পারবে। বাট এখনকার দিনে পাটা পিচে খেলা হয়, বাট আনইভেন ম্যাক্সিমাম জায়গায়। তো সেখানে কপি বুক শট খেলতে গেলে তুমি খুব তাড়াতাড়ি আউট হয়ে যাবে। যে কোনো বল যে কোনো জায়গা থেকে বাউন্স নিয়ে তুমি আউট হয়ে যেতে পারো।
আর যারা টেনিস খেলে, টেনিসের তো ব্যাট ফ্লো প্রচুর মানে কুইক হয়। এবার বল যদি তাদের এরিয়ায় বা তার জোনে পড়ে গেল, সে যে ব্যাট ফ্লোতে চালাবে আর ডিউস বল লাগার সঙ্গে সঙ্গে অনেক দূর যায়। তো সেই ক্ষেত্রে তার ইজি হবে যে যেই হিসাবে ব্যাট ফ্লো তার, যদি তার জন্য বল চলে আসলো তাহলে বাইরে মারা মানে খুব সহজ তার পক্ষে। বাট কিছু কিছু ক্ষেত্রে এই যে সুইং এর কথা বললাম, যদি সেরকম সুইং বলারের কাছে চলে আসলো, সে নাকানি চুবানি খেয়ে যাবে। মানে কোন পা কোথায় নিয়ে যাবে তালি পাবে না, বল উইকেট নিয়ে চলে যাবে। তো সবকিছুর ক্ষেত্রেই সবকিছুর একটা আলাদা মানে গুরুত্ব আছে। তো সেটা যেটা যেখানে যেভাবে চলবে সেইভাবেই নিয়ে চলতে হবে তাকে। বর্তমানে যখনই আমরা টেনিস ক্রিকেট দেখি, আমরা প্রচুর রান দেখতে পাই। উইকেট পড়ে যাচ্ছে, ব্যাটসম্যান তাও ব্যাট চালাচ্ছে। উইকেট পড়েনি তো কোনো কথাই নেই, ওভারে 16-17 রান, কোনো ব্যাপারই না। তো সেখানে দাঁড়িয়ে অ্যাজ এ বলার টেনিস ক্রিকেট তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং? এই মুহূর্তে 5 বছর আগেও যেটা ছিল এরকম মার হতো না। তখনও লং ফরম্যাটের খেলা হতো, 16 ওভার 20 ওভার এরকম খেলা হতো। বাট এখন আস্তে আস্তে যেহেতু ফরম্যাটটা একদম চেঞ্জ হয়ে গেছে, তো নিজের কাছে ভ্যারিয়েশন থাকা বলারের কাছে খুব দরকার। সোজা বল করে বাঁচা এখন খুব মুশকিল। ইয়র্কার যদি একদম কারোর পারফেক্ট হয়, তাহলে সেখান থেকে তুমি বেঁচে ফিরতে পারবে। একটা টাইমে লাস্ট মানে পাঁচ 5 বছর আগের কথা, যখন মানে আমি অতটা ভ্যারিয়েশনের উপর ফোকাস করতাম না, যথেষ্ট জোরে বল করতাম আমি, ঠিক আছে, তখন আমার কাছে ইয়র্কারটা ছিল। তো কন্টিনিউ আমি হয়তো 6 বলে 4টা বা 5টা ইয়র্কার মেরে বেঁচে ফিরতে পারতাম। বাট এখনকার দিনে সেটাও টাফ হয়ে যাচ্ছে। তো বলাররা মানে ইয়র্কার মারতে গেলে যদি একটু এদিক ওদিক হয়ে গেল, তাহলেই 6-4 খাওয়ার একটা চান্স থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলারের কাছে ভেরিয়েশন থাকাটা খুব দরকার। সে লেগ কাটার হোক, অফ কাটার হোক, স্লোয়ার হোক, ভেরিয়েশন না থাকলে এখন বলারদের কাছে বাঁচা খুব মুশকিল। টেনিস ক্রিকেটে বলাররা কোন বলার বেশি সফলতা পেতে পারে? যার কাছে সেরকম হয়তো পেস নেই বাট হাতে ভেরিয়েশন আছে, নাকি যার কাছে ভেরিয়েশন নেই বাট র পেস আছে? এই মুহূর্তে দাঁড়িয়ে র পেসের সাফল্য পাওয়াটা একটু টাফ। কারণ যারা এখন খেলছে তারা র পেসে প্র্যাকটিস করছি। এই আমাদের আইএসপিএল হোক বা বিজিপিএল হোক, এগুলো আসার পর তারা সবাই কিছু না কিছু জায়গায় প্র্যাকটিস করে। তো পেস বলটা খুব সহজে ব্যাটে আসে। তো একবার কানেক্ট হয়ে গেলে বাইরে, খুব যদি ভালো লেন্থে বল করা যায় বা ইয়র্কার লেন্থ রাখা যায়, তাহলে সেটাতে সাফল্য পাওয়ার চান্স বেশি থাকে একটু। বাট সেরকম বলার পাওয়া খুব মুশকিল, যারা একদম র পেস আছে, একদম ইয়র্কার নিখুঁত ইয়র্কার মারছে, সেরকম পাওয়া খুব মুশকিল। বাট যাদের কাছে ভেরিয়েশন আছে, তারা ব্লেসিং, তাদের ব্লেসিং। কারণ ভেরিয়েশন বোঝা খুব মুশকিল। যতক্ষণ তুমি তোমার ভেরিয়েশনকে মানে বুঝতে দিচ্ছ না প্লেয়ারকে সামনে, ততক্ষণ তুমি সাকসেস পাবে। এবার সেক্ষেত্রেও যে যখন মানে একটা বলারের বল কেউ বুঝে গেল ভালো মতন, তার ক্ষেত্রেও তখন আবার চ্যালেঞ্জ চলে আসবে যে তাকে নতুন কিছু করতে হবে, না হলে আবার সেই সেম ওভারে 16-17 চলেই যায়। তুমি আইএসপিএল এর কথা বললে, বিজিপিএল এর কথা বললে। আগে তো এত বড় বড় টুর্নামেন্ট ছিল না, বাট এখন আইএসপিএল, বিজিপিএল, এপিপিএল এসব টুর্নামেন্ট আসায় যারা লেদার বল ক্রিকেটটা খেলে না, টেনিস ক্রিকেটে বেশি ফোকাস করে, তাদের কাছে এটা কত বড় সুযোগ নিজেকে প্রমাণ করার, নিজের প্রতিভা প্রদর্শন করার। মানে আইএসপিএলটা তুমি বলতে পারো মানে টেনিসের জন্য আইপিএল, ঠিক আছে। সে ইন্ডিয়ার সব প্রান্তের প্লেয়াররা সেখানে এসে খেলছে। তো একটা বড় মঞ্চ, যে কোনো একটা প্লেয়ারের কাছে বড় মঞ্চ, সেখানে গেলে মানে ন্যাশনাল টিভিতে তোমার খেলা দেখাচ্ছে, তোমাকে পুরো ভারত চিনতে পারছে এক নামে যে হ্যাঁ এই প্লেয়ারটা খেলছে। তারপরে সেখান থেকে ফিরে এসে তুমি অনেক জায়গায় খেলতে পারবে, তোমার প্রচুর নাম থাকবে। তো তোমার ডিমান্ডও সেরকমভাবেই হবে। তো সেই জায়গায় পৌঁছানোটাও খুব টাফ, অনেক ট্রায়ালের পর পৌঁছানো যায়। তো কিন্তু টেনিস ক্রিকেটের জন্য এটা খুব একটা ভালো জায়গা। যারা ডিউস খেলছে না, তো সেখানে কিছুটা অ্যামাউন্টেরও কিছু ব্যাপার থাকে, কিছু পেমেন্টও অনেক বেশি পাওয়া যায়। তো সেইখানে যাওয়া, যখন কোনো প্লেয়ার সেখানে পৌঁছাচ্ছে, তারপর থেকে তার লাইফটা কিছুটা চেঞ্জ হবে। কারণ সেখান থেকে আসার পর তার নামের পাশে অবশ্যই থাকবে যে আইএসপিএল খেলে এসছে প্লেয়ারটা। তো সেখান থেকে তার অনেক জায়গায় সুযোগ পাওয়ার আরও চান্স বেড়ে যাবে। তো সেটা অনেকটা এখন একটা মানে টেনিসের জন্য খুব ভালো একটা মানে জায়গা বানিয়ে দিয়েছে আইএসপিএল। সেরকমই বিজিপিএল হোক বা যে কোনো জায়গারই, এখন যত দিন যাচ্ছে টেনিস ক্রিকেটটা আস্তে আস্তে আরেকটু উপরে উঠছে বা লেভেলটা তার আপ হচ্ছে। তো এটা হওয়া উচিত, যারা টেনিস খেলে তাদের জন্য খুবই ভালো খবর। তো আমরা কিন্তু নর্থ বেঙ্গলের প্লেয়ারদের খুব একটা ওইসব টুর্নামেন্টে দেখতে পাই না, এর কারণ কি? দেখো, কারণ বলতে গেলে তো অনেক কিছুই আসে। প্রথম তো মানে নর্থ বেঙ্গলটাকে সাউথ বেঙ্গল থেকে একদমই আলাদা করে রাখা হয়েছে। এরকম নয় যে সাউথ বেঙ্গলের প্লেয়ারের থেকে নর্থ বেঙ্গলরা কোনো অংশে কম। এরকম অনেক প্লেয়ার আছে যে তাদের যখন খেলা দেখি, তো দেখে মনে হয় যে এদের থেকে হয়তো আমরা অনেক বেটার বল করতে পারবো। বাট আমাদের জায়গাটা এরকম হয়ে গেছে, এখানে লাইভ ম্যাচ খুব কম দেখা যায়। কারণ ওখানের প্রতিটা গলির খেলাতেও লাইভ ম্যাচ হচ্ছে। তো প্রচুর লোক দেখতে পাচ্ছে, তাদের নাম হচ্ছে। এবার এখানে আমরা এরকম এরকম পারফরমেন্স করেছি, যেগুলো হয়তো শুধু আমরা যেই কয়জন ম্যাচ খেলেছি বা আশেপাশে যারা দেখেছি তারাই জানতে পারে।
বাকি কারোর কাছে পৌঁছাচ্ছে না সেই জিনিসগুলো। সেই কারণে নর্থ বেঙ্গলটা এতটা পিছিয়ে। মানে আমার একটা পার্সোনাল রেকর্ড বলছি, এই সুপার ডিভিশন লিগে আমার 5 বলে 5টা উইকেট আছে। শিলিগুড়ির হয়তো ম্যাক্সিমাম যারা ক্রিকেট খেলছে কিছু কিছু পার্সন তখনকার দিনে তারাই জানে, আদার্স কেউ জানে না। আর তখন এত সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না যে সেইভাবে সেটাকে আলোচনা করা হবে বা কিছু। এখনকার দিনে হলে এটা যদি ভিডিও রেকর্ড করা হতো বা ভিডিও প্লে করে খেলা হতো, তাহলে হয়তো অর্ধেক মানুষ জানতো। মানে পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ যদি খেলাটা দেখে তাহলে তারা জানতে পারতো যে হ্যাঁ 5 বলে 5টা উইকেট নেওয়ারও প্লেয়ার আছে। তো এই ব্যাপারগুলোই হয়ে যায় নর্থ বেঙ্গলে, যে সেরকম ভাবে লাইভ ম্যাচগুলো মানে করা হয় না, বাইরে যায় না। আর ওদের ওখানে যে ম্যাচগুলো হচ্ছে প্রতিটা ম্যাচই কোনো না কোনো কিছুতে লাইভ দেখাচ্ছে, তো সেই কারণে প্লেয়ারগুলো কিছুটা হলেও নাম বেশি পাচ্ছে। বাট পারফরমেন্স হিসাবে দেখতে গেলে সেখানকার প্লেয়ারও যেরকম খেলছে এখানকার প্লেয়ারও পারফরমেন্স সেই হিসাবেই দিচ্ছে। তো এটাই ডিফারেন্স থেকে যাচ্ছে যে মানে সোশ্যাল মিডিয়া বলো বা লাইভ ম্যাচ বলো এখানে অনেক কম, এটাই একটা ডিফারেন্স। কারণ টেনিস ক্রিকেটে তো ম্যাক্সিমামই তোমার ওনার বেস, কারণ যার যে টিম ওনার থাকে সেই ডিসাইড করে কোন প্লেয়ার খেলবে না খেলবে। তো বাট এবার ওনারও সেই প্লেয়ারকে খেলাবে যার পারফরমেন্সে নিজের চোখে দেখেছে। হ্যাঁ, আর তুমি যে কথাটা বললে যে লাইভ ম্যাচেস, কলকাতার সাইডের প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা ছোট বড় সব টুর্নামেন্ট ওদিকে ইউটিউব চ্যানেলে লাইভ হয়, বাট সেই হিসাবে আমাদের এদিকে টুর্নামেন্ট খুব কম লাইভ হয়। হ্যাঁ, তো সেই কারণে আমাদের প্লেয়ারদের পারফরমেন্স চোখে পড়ে না, সেই জন্যই হয়তো আমাদের যারা বড় বড় ওনার আছে আমাদের প্লেয়ারদের কন্ট্যাক্ট করেন। এত বছর ধরে ডিস্ট্রিক্ট ক্রিকেটে খেলছো, সুপার ডিভিশন খেলছো, কলকাতা ক্লাব ক্রিকেট খেলার ইচ্ছা হয়েছিল? ক্লাব ক্রিকেট খেলার ইচ্ছা হয়েছিল একটা টাইমে, বাট সেই সময় বললামই আর্থিক সুযোগ সুবিধা সেরকম একটা ছিল না আমাদের, তো সেই কারণে আর বাইরে যাওয়া হয়নি। তো ইচ্ছে ছিল একটা টাইমে, তারপরে আর হয়ে ওঠেনি, তারপর আর ট্রাই করা হয়নি যে ওখানে গিয়ে খেলবো, সেরকম আর ট্রাই করা হয়নি। নর্থ বেঙ্গলের প্লেয়ারদের জন্য এটা কিন্তু একটা অনেক বড় প্রবলেম বা চ্যালেঞ্জও বলতে পারো, কারণ কলকাতা ক্লাব ক্রিকেটটা পুরোটাই কলকাতা কেন্দ্রিক। তো সেখান থেকে আমাদের এদিককার প্লেয়ারদের ওখানে গিয়ে খেলাটা এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। একদমই, ওখানে গিয়ে থেকে তোমাকে প্র্যাকটিস করতে হচ্ছে সবকিছু থেকে দূরে গিয়ে, মানে প্রচুর চ্যালেঞ্জ। এবার মানে কিছু মানে মুখে শোনা বা অন্যের মুখেই শোনা, অ্যাকচুয়ালি আমি তো যেহেতু সামনে থেকে দেখিনি সেহেতু এক্সপিরিয়েন্স করতে পারিনি ব্যাপারটা। তো ওখানে মানে অনেক কিছু লবিও চলে যে হ্যাঁ কলকাতার প্লেয়াররা সে যদি খারাপও খেলে আমাদের নর্থ বেঙ্গল প্লেয়ারের থেকে, তো তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হয় সেখানে ম্যাচ খেলার জন্য। তো অবশ্যই সেক্ষেত্রে আমাদের যারা নর্থ বেঙ্গলের প্লেয়ার আছে তাদের জন্য অনেকটা বেশি চ্যালেঞ্জিং সেখানে গিয়ে খেলা। বাট তাও আজকে অনেকেই খেলছে নর্থ বেঙ্গল থেকে গিয়ে, তারা ভালো পারফরমেন্সও করছে, নামও করছে। তো চলুক, এইভাবেই চলুক, এখন কিছু তো করার নেই, কারণ ওখানটা যেভাবে চলছে আমাদেরকে সেইভাবেই মানিয়ে নিতে হবে। আর মেন হলো পারফরমেন্স, তো আমরা যত ভালো পারফরমেন্স করব কারো না কারো চোখে অবশ্যই পড়বে, কেউ না কেউ অবশ্যই থাকবে যারা পারফরমেন্সের উপরই ডিপেন্ড করে প্লেয়ার নেয়, নামের উপর না নিয়ে। তো সেক্ষেত্রে নিজের পারফরমেন্স করে যাওয়া দরকার, সে শুধু এই ছোট লেভেলের না, সেটা একদম মানে সব থেকে হাইয়েস্ট লেভেলে গিয়েও আলটিমেট পারফরমেন্সই কথা বলবে। তো যত পারবে তুমি পারফরমেন্স করে যাও, নিজেকে বেটার প্রুভ করো, একদিন না একদিন অবশ্যই চান্স পাবে। নর্থ বেঙ্গল থেকে যদি তুমি একটা টিম বানাও, তোমার টিমে 5জন সেরা প্লেয়ার কাকে কাকে রাখতে চাও? এটা তো খুবই একটা কঠিন প্রশ্ন। তুমি বর্তমান পারফরমেন্সের বেসে যদি বলো কোন 5জন প্লেয়ার যাকে তুমি তোমার টিমে রাখবেই? এটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে। এবার দেখো নর্থ বেঙ্গলে প্রচুর প্লেয়ার আছে এরকম ভাবে, মানে 5টা প্লেয়ারকে রাখা বলতে আমাদের চোখের সামনে আমরা যাদের সঙ্গে খেলছি কন্টিনিউ তারাও আছে, এবার বাইরের কিছু প্লেয়ারও আছে যারা, নর্থ বেঙ্গলটা তো অনেকটা বড় এরিয়া আছে, মালদাও চলে আসছে নর্থ বেঙ্গলের ভেতরে, অনেক প্লেয়ারই আছে, সেইভাবে 5টা প্লেয়ারের নাম নেওয়া খুব মুশকিল ব্যাপার। তো এবার মানে চোখের সামনে এত প্লেয়ার ভেসে আসে, মানে শুধু জাস্ট এদিক এদিক তাকালেই মনে হয় যে 15-20টা প্লেয়ার চলে আসছে যারা একদম অরিজিনালি, যারা ভালো খেলছে, যারা ভালো পারফরমেন্স করছে। এবার 5টা প্লেয়ার নিতে হলে আমাদেরকে অবশ্যই অলরাউন্ডারের দিকে যেতে হবে, যারা ব্যাটিংও ভালো করছে, যারা বোলিংও ভালো করছে। সেক্ষেত্রে আমাদের শিলিগুড়ির মানে নর্থ বেঙ্গলেও যেতে হবে না, 5টা প্লেয়ার হলে শিলিগুড়ির প্লেয়াররাই চলে আসবে সেই 5টা প্লেয়ারের মধ্যে। আমাদের এই বছর খুব ভালো খেলছে আমাদের মুন্না শাহ আছে, লেফটি, বোলিং করছে, ব্যাটিংও ভালো করছে। বিশাল আছে, সোনু আছে, এদিক থেকে সন্দীপ আছে, তো ডনিল আছে। তো মানে শেষ করতে পারবো না এখানটায়, মানে কন্টিনিউ হয়তো আমরা 11টা প্লেয়ারই অলরাউন্ডার চলে আসবে যদি শিলিগুড়ির একটু আশেপাশে তাকাই। তো সেইভাবে এখন সবাইকে একসঙ্গে নিয়ে টিম করাও মুশকিল, কারণ আগের থেকে কেউ না কেউ এই টিমে, কেউ না কেউ ওই টিমে। আর এখনকার দিনে এখানকার টুর্নামেন্ট এরকম হয়ে গেছে যে ব্রিগেড চামুন্ডার 2টা প্লেয়ার খেলতে পারবে,
বা অ্যাচিভার্সের একটা প্লেয়ার খেলতে পারবে, তো এগুলো তো আগে ছিল না। না। এগুলো সবাই আমরা সমানভাবেই তখন খেলতে পারতাম, সবাই সেম সুযোগ পেত। জানি না এটা কোথা থেকে চালু করেছে বা কেন করেছে। তো এই জিনিসটা খারাপই হয়, কারণ বাইরের ছেলেরা এসে খেলে যায়, এখানে এসে দেখি সেখানে ব্রিগেড চামুন্ডা হোক বা অ্যাচিভার্সের প্লেয়াররা খেলতে পারে না। তো সেই জিনিসটাও দেখে খারাপ লাগে একটা কারণে, মানে শিলিগুড়ির প্লেয়ার হয়ে শিলিগুড়ির টুর্নামেন্ট খেলতে পারছে না, বাইরের প্লেয়াররা এসে খেলে যাচ্ছে। তো এগুলো আস্তে আস্তে মানে উঠিয়ে দেওয়া দরকার, যে যে একদম। যেইভাবে বানানো পারে, যে যেভাবে টিম বানাচ্ছে সেইভাবে খেলুক। মানে একটা টাইমে এরকম হয়েছিল যে ব্রিগেড চামুন্ডা যেহেতু সবকিছুকেই মানে এমন ভাবে খেলছিল তারা একটা টাইমে, যে আদার্স কোনো টিম সেখানটায় তাদের সঙ্গে পেরিয়ে উঠছিল না, হয়তো সেই কারণেই নিয়ে এসছে যাতে খেলাটা একটু কম্পিটিশনটা ঠিকঠাক হয়। তো সেটাও তাদের দিক থেকে ঠিক আছে, বাট অ্যাটলিস্ট সবাই যাতে খেলতে পারে শিলিগুড়ির খেলা, সেরকম একটা ব্যবস্থা করা উচিত। তোমার ব্রিগেড চামুন্ডা দলে খেলার ইচ্ছা রয়েছে? অ্যাকচুয়ালি বলতে গেলে শিলিগুড়িতে প্রচুর প্লেয়ার আছে যাদের ব্রিগেড চামুন্ডা খেলার ইচ্ছা আছে বা ব্রিগেড চামুন্ডা খেলেছে। ব্রিগেড চামুন্ডা থেকে আমাকে মানে আমি একমাত্র হয়তো প্লেয়ার যে এখনো পর্যন্ত ব্রিগেড চামুন্ডায় খেলিনি, অফার এসেছিল, মানা করেছি। মানে আমরা যেহেতু প্রথমে আমি খেলতাম হলো মল্লিক 11-এ, তখন আমরা অ্যারাইভাল টিম, মানে দুটো টিম মানে মুখোমুখি, একদম অপোনেন্ট, খুব ভালো ফাইট হতো আমাদের। আমাদের সঙ্গে হয়তো আমরা দুটো জিততাম, ওরা তিনটে জিততো, এরকম ভাবে চলতো, মানে আমরা টক্কর দিতাম সেই সময়। তো একটা অপোনেন্ট হয় না, রেসপেক্টফুল অপোনেন্ট, যে হ্যাঁ আমি যদি খেলি তো এর অপোনেন্টে খেলবো, এর অপোনেন্টে খেলতে আমার ভালো লাগে। তো তখন থেকেই এই জিনিসটা ছিল যে হ্যাঁ এর অপোনেন্টে খেলে যদি আমি পারফরমেন্স করতে পারি তাহলে হয়তো আমাকে আরো বেশি মানুষ চিনবে। তাদের টিমের হয়ে খেলার থেকে তাদের অপোনেন্টে তুমি যদি ভালো পারফরমেন্স করতে পারো তাহলে তোমাকে লোক বেশি চিনবে। এরকম নয় অফার আসেনি, বাট রেসপেক্টফুলি আমি সেই টিমে তখন না করেছি। 2018-র কথাও আছে, 2022-23-এও হয়েছে এরকম কথা যে হ্যাঁ একটা দুটো ম্যাচ খেলার জন্য ডেকেছে, বাট সে মুহূর্তে আমার মনে হয়নি যে সেই টিমের হয়ে খেললে তুমি যতটা ভালো পারফরমেন্স করবে, বা কারণ সেই টিমটা অলরেডি একটা গুছানো টিম, সেখানে সবাই আসে পারফরমেন্স করার মতো। তো তুমি পারফরমেন্স করলে, কিছুটা পারফরমেন্স করলে তোমার পারফরমেন্সটা অত চোখে পড়বে না, বাট তার এগেনস্টে খেলে যদি তুমি পারফরমেন্স করতে পারো তো 10টা মানুষ আরো বেশি দেখবে তোমাকে। তো সেই কারণেই মানে ফুললি রেসপেক্ট সহ আমি সেই টিমকে না করেছিলাম খেলার জন্য। তো এখনো আমি চাই যে তাদের এগেনস্টেই যদি খেলি, তাদের এগেনস্টে ভালো পারফরমেন্স করতে পারলে আমাকে আরো লোক ভালো বেশি চিনতে পারবে। তো সেই কারণে এখনো মানে আমার ওই ইচ্ছেটা নেই যে আমি ওই টিমে খেলবো, বাট সেটা পুরোই রেসপেক্টফুলি একটা অপোনেন্ট হিসাবে, যে হ্যাঁ একটা প্রপার অপোনেন্ট থাকবে, যে আমি তার অপোনেন্টে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই কারণেই না আর কি। ব্রিগেড চামুন্ডা দল এক্সেপশনাল খেলতো বলে বর্তমানে ব্রিগেড চামুন্ডা দলকে শিলিগুড়িতে যত লোকাল টুর্নামেন্ট হয় সেভাবে এন্ট্রি দেয় না। তাদের প্লেয়াররাও যে কোনো টিমে ম্যাক্সিমাম দুজন করে খেলতে পারবে। বাট তুমি যদি অ্যাজ এ প্লেয়ার হিসেবে যখন চিন্তা করবে, তো তোমার কি মনে হয়, তোমার তাতে কি নাম কামানোর, তোমার যে নাম করার যে পোটেনশিয়ালটা ছিল সেটা কি কমে গেল না? কিছুটা তো অবশ্যই কমে গেল। মানে একটা তুমি একদম সেট টিমের এগেনস্টে খেলে যতটা ভালো পারফরমেন্স করতে পারবে, এখন যদি সেই 10টা প্লেয়ার বা 11টা প্লেয়ার আলাদা আলাদা টিমে চলে যায়, সেখানে অবশ্যই টিমগুলো সেই লেভেলের টিম হচ্ছে না। বাট সেখানে কি হচ্ছে, আদার্স টিমের প্লেয়াররাও বা আদার্স টিম ওনার যারা আছে তাদেরও একটা চ্যাম্পিয়ন হওয়ার বা ভালো রেজাল্ট করার একটা সুযোগ পাওয়া যাচ্ছে। তো অ্যাজ এ প্লেয়ার দেখতে গেলে মানে কিছুটা পারফরমেন্স হিসাবে তুমি যেই নামটা করতে পারতে, যে ব্রিগেড চামুন্ডার এগেনস্টে খেলে তুমি নাম করেছো, সেটা এখন হয়তো হচ্ছে না। বাট আলটিমেটলি তুমি একটা হয়তো ভালো রেজাল্ট করতে পারছো, সেই টিমে তুমি খেলছো যে চ্যাম্পিয়ন হচ্ছে বা রানার্স হচ্ছে, সেই টিমে তুমি থাকতে পারছো। তো সেটাও একটা সুবিধা হচ্ছে একটা প্লেয়ারের, যে ম্যাচ বেশি পাচ্ছে, তারা ম্যাচ বেশি খেলতে পারছে। যেখানে হয়তো ফার্স্ট ম্যাচ ব্রিগেড চামুন্ডার সঙ্গে পড়ে গেল, তুমি একটু পারফরমেন্স খারাপ করলে তোমার ম্যাচ থেকে হেরে গেলে, তো টুর্নামেন্টটা শেষ হয়ে গেল তোমার। তো এখন সেক্ষেত্রে সেটা হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা একটা এভারেজ টিম নিয়েও মোটামুটি সেমিফাইনাল ফাইনাল তুমি খেলতে পারবে। সেটাও দেখতে হবে একটা প্লেয়ার হিসাবে, যেখানে তুমি প্রফেশনালি যদি খেলো কিছুটা ইনকাম তোমার সেটার উপর থেকেও আসে। তো সেখানে তুমি যেগুলো ম্যাচ খেলবে বা যতগুলো ম্যাচ খেলবে ততগুলো ম্যাচের উপর থেকে তুমি পেমেন্ট পাচ্ছ। তো সেই হিসাবে তুমি যত চাইবে যে তুমি যতগুলো বেশি ম্যাচ খেলতে পারো, সেখানে তোমার একটা সুবিধা হচ্ছে যে ফার্স্ট ম্যাচে যদি ব্রিগেড চামুন্ডার সঙ্গে পড়ে যেত, হয়তো তুমি সে জিততেও পারতে বা হারতেও পারতে, এবার ম্যাক্সিমাম টাইম তুমি সেখানে হারছিলে, কারণ সেই টিমটার সঙ্গে পারা সেই সময় খুব মুশকিল হচ্ছিল। তো সেখানে তোমার কিছুটা হলেও মানে পেমেন্ট কম হয়ে যেত, যেহেতু পুরো টুর্নামেন্টটা তুমি খেলতে পারছো না। এবার এখন যখন তুমি পুরো টুর্নামেন্ট খেলতে পারছো, ফাইনাল অবধি যাচ্ছ, অবশ্যই তুমি সেখানে ভালো পেমেন্ট পাচ্ছ, এটাও একটা সুবিধার দিক। অবশ্যই। অ্যাজ এ প্লেয়ার টেনিসে খুব ব্রিগেড চামুন্ডার কথা যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমরা বাকি সেরকম কোনো টিম নেই যে একটা সেট অফ প্লেয়ার খেলাচ্ছে। একমাত্র ব্রিগেড চামুন্ডাই আছে যে ওদের টিমের যে সেট আছে ম্যাক্সিমাম 2 থেকে 3টা চেঞ্জেস করে। তো সেই ক্ষেত্রে বাকি যারা প্লেয়ার্স আছে তারা সবসময় আলাদা আলাদা টিমে খেলে,
আলাদা আলাদা ওনারের সাথে ওনারের টিমে খেলছে, তো কিভাবে নিজেকে মানিয়ে নেওয়া অ্যাজ এ প্লেয়ার বিভিন্ন টিমের সাথে, বিভিন্ন প্লেয়ারের সাথে? এবার ব্যাপারটা হলো, মানে আমার নিজের ক্ষেত্রে আমার আলটিমেট টার্গেট হলো পারফরমেন্স করা। এখানে টিম ফ্যাক্ট করে না, সেখানে মানে অপোনেন্ট ফ্যাক্টর করে না, আমার নিজস্ব পারফরমেন্স, আমি কালকে কি করেছি তার থেকে আজকে কি বেটার করতে পারছি কিনা সেটাই আমার চোখে থাকে। যদি মনে হয় যে আমি কালকের থেকে আজকে বেটার করতে পারছি, কিছুটা স্যাটিসফাইড থাকি। যদি মনে হচ্ছে যে কিছু খারাপ হচ্ছে, তো নিজের উপর আরেকটু কাজ করছি। তো সেখানে অনারও এফেক্ট করে না বা কোনো নতুন টিম প্লেয়ারও এফেক্ট করে না। তুমি নিজে যতটা ভালো পারফরমেন্স করতে পারবে সেটাই তোমার আলটিমেটলি রেজাল্ট আসবে। তো এইভাবেই নিজেদেরকে তৈরি করতে হবে, কারণ প্রতিদিনই নতুন নতুন টিমে তোমাকে খেলতে হচ্ছে, নতুন নতুন প্লেয়ারদের সঙ্গে খেলতে হচ্ছে। নিজেরটা তুমি দিয়ে যাও 100%। মানে এরকম নয় যে কিছু কিছু প্লেয়ার থাকে যারা ব্যাটিং না পেলে ইগো দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ নামবো না, বা বোলিং না করতে দিলে ইগো দেখিয়ে দিচ্ছে যে আর বোলিং করবো না। বাট এটা হওয়া উচিত না। তোমাকে যদি কোনো টিমে তোমার 1 ওভার বোলিং দিতে হয় বা 1 ওভার তোমাকে বোলিং করতে হয়, তোমাকে সেই 1 ওভারটাই 100% দিয়ে করতে হবে। এইভাবেই তুমি, মানে যেহেতু ক্রিকেটটা একটা ভদ্রলোকের খেলা বলে পরিচিত, তো সেইখানে তোমাকে সেই ক্রিকেটীয় স্পিরিটটা বজায় রাখতে হবে। সেরকম ইগো আনলে হয়তো তুমি আর এরপরে এর থেকে উপরে যেতে পারবে না। তোমাকে যতটুকু তোমার দায়িত্ব দেওয়া হচ্ছে, হতে পারে এরকম অনেকে আছে যে শুধুমাত্র হয়তো ফিল্ডিংই করছে খেল, হুম। তো সেখানে যদি সে 10টা রান সেভ করে টিমের জন্য, সেটাই তার কাছে অনেক। তো সেইভাবেই আমাদেরকে নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার রাখতে হবে যে হয়তো আমি আজকে ব্যাটিং পেলাম না বা 1 ওভার বোলিং পেলাম শুধু, তো আমাকে ওই 1 ওভারেই আমার 100%টা দিতে হবে। সেইভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আদার্সরা কে কি করছে সেটা নিয়ে ভেবে লাভ নেই। নিজে তোমার পারফরমেন্স আজকে কি হচ্ছে, নেক্সট ডে তার থেকে ভালো হচ্ছে কিনা সেটা দেখো। যত তুমি বেটার করতে পারবে, অবশ্যই একটা দিন না একটা দিন তার সুফল তুমি পাবে। ফাইনাল মানেই বড় ম্যাচ, বড় ম্যাচে নামার আগে তোমার মানসিকতা কি থাকে? মানসিকতা সেইভাবে চেঞ্জ হয় না, আমি প্রতিটা ম্যাচকেই সেম ভাবেই দেখি। তো আলটিমেটলি উইন অর লুজের খেলা। তো পারফরমেন্স তুমি যদি ঠিকঠাক করতে পারলে তুমি জিতবে, আর যদি পারফরমেন্স ঠিক না হলো তুমি শিখবে। মানে হারাটা তো আলাদা ব্যাপার হয়ে গেল, কিছু তুমি শিখছো অবশ্যই হারার থেকে, এবং জিতে গেলে তুমি সেখান থেকে কিছু একটা ভালো কিছু নিয়ে যেতে পারছো। তো ফাইনালটাকেও ওই আলাদা একটা ম্যাচের মতনই দেখি, চেষ্টা করি যে নিজের 100%টা দেওয়ার, যাতে টিমকে, অবশ্যই উইনিং সাইডে থাকলে একটু বেশি ভালো লাগে, এবং মানে লুজিং সাইডে থাকলে মনটা খারাপ হয়, বাট আবার নেক্সট ডে আবার শুরু থেকেই শুরু করতে হয়। তো এইভাবেই প্রতিটা ম্যাচকেই আমি সেমভাবেই দেখি। আলটিমেটলি জয় পরাজয়েরই ব্যাপার। তো যত উইনিং সাইডে থাকবো তত আমাদের মানে বেটার ফিল হয়, বা আনন্দ থাকে একটা মনে, অবশ্যই যে হ্যাঁ জিততে পেরেছি। আর হারলে মনে হয় যে হ্যাঁ এই ভুলগুলো করেছি, এখান থেকে শিখতে হবে নতুন। এইভাবেই চলছে। লেদার বল ক্রিকেটটা দেখি আর টেনিস বল ক্রিকেটটা দেখি, ডিসিপ্লিনের একটা হিউজ ডিফারেন্স দেখতে পাই আমরা একদম। প্লেয়ারদের মধ্যে। এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা তুমি শুরু থেকে, যেহেতু একটা ক্রিকেট ক্যাম্পে যদি থাকো তুমি, সেখানে তোমার ট্রেনার থাকবে, টিচার থাকবে, তারা তোমাকে অবশ্যই ডিসিপ্লিনটাও শেখাবে। ক্রিকেট মানেই ডিসিপ্লিনের খেলা, বাট টেনিসে সেই গাইডটা থাকে না। ছোটবেলার থেকে মাঠে খেলে আসছি, মাঠে ক্যাচাল হচ্ছে প্রতিটা বলে, হোয়াইট নিয়ে ঝগড়া, নো নিয়ে ঝগড়া, আম্পায়ারকে কেউ পাত্তা দিচ্ছি না, আমরা ঝগড়া ক্যাচাল করে দিচ্ছি, মারপিট করে দিচ্ছি, উইকেট উঠিয়ে দিচ্ছি। তো শুরু থেকে টেনিসে এটাই চলে আসছে, সেই কারণে এখন ওটাই চলছে টেনিসে। এবার ডিউজে যখনই খেলা হচ্ছে, পুরোপুরি একটা আলাদা পরিবেশে খেলা হচ্ছে, সেখানে আম্পায়ারই মেন, আম্পায়ারের কথাই লাস্ট কথা। সেইভাবেই তারাও বড় হচ্ছে। ছোটবেলা থেকে একটা বাচ্চাকে যেভাবে তুমি বড় করবে, সে সেভাবেই বড় হবে। সেটা দেখে, মানে সে যা দেখবে তাই শিখবে। টেনিসেই যা যা দেখে আসছে, সে সেইভাবেই টেনিসটাকে নিয়েছে। লেদারে যা দেখে আসছে তাই নিচ্ছে। তো সেই কারণেই পুরো টেনিসটা হলো একদম মানে ইনডিসিপ্লিন বলতে পারো তুমি। আর ডিউসটা পুরো ডিসিপ্লিনে চলে। যখনই কোনো বড় টুর্নামেন্ট খেলতে যাও, যেখানেই যাও, দর্শকের ভিড় প্রচুর হয়। এত দর্শকের মধ্যে অনেকে সাপোর্ট করে, অনেকে মাঠের বাইরে থেকে হ্যাঁ বাজে কথা বলে, প্লেয়ারকে গালাগালি করে বা প্লেয়ারকে ডিমোটিভেট করে। তো মাঠে গিয়ে সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করো? অ্যাকচুয়ালি যখন শুরু শুরুতে খেলতাম তখন এই জিনিসগুলো খারাপ লাগতো, যে হ্যাঁ মাঠের বাইরে থেকে গালাগালি করছে, বিভিন্ন ধরনের কথা। তো মানে রায়গঞ্জ সাইডে একবার খেলতে গিয়েছিলাম, প্রচুর গালাগালি, মহিলারা গালাগালি করেছে। ঠিক আছে, তখন মানে আমাদের পারফরমেন্স শুরুতে এরকম হয়েছিল যে আমরা প্রথম তখন লাল বল খেলতে যাচ্ছি বাইরে, ঠিক আছে, আমাদের বোলিং ভালো অ্যাটাক আছে, বাট ব্যাটিং তখন লাল বলে সেরকম প্র্যাকটিস নেই, বোলিং তো বোলিং এর মতনই। এবার ব্যাটসম্যানরা যেখানটায় 8 ওভারে রান হয় 120 130, সেখানে ব্যাটসম্যানরা টার্গেট দিচ্ছে 8 ওভারে আমরা 60 রান। বাইরের পাবলিক খেপে যাচ্ছে, মহিলারা প্রচন্ড প্রচন্ড গালাগালি করছে। এবার যখন বোলিং করছি আমরা, আমাদের বোলিং তারা কেউ খেলতে পারছে না সেই সময় গিয়ে, আমরা 40-এ হয়তো অল আউট করে দিচ্ছি। সেই মহিলারাই তারপর বাইরে থেকে বলছে যে তুমি কোন মেয়েকে বিয়ে করবা, এই যে বলো। এরকমও ঘটনা ঘটেছে। তো এরকম জিনিস আস্তে 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 মানে সয়ে যায় একটা টাইমের পরে, আর সেগুলো গায়ে লাগে না।
বাইরের প্লেয়ার মানে বাইরের পাবলিক যা বলছে বাইরেই থাকে, তখন পুরো যদি আমার নিজেদের ফোকাস ম্যাচের মধ্যে থাকে, বাইরের কথা আর অতটা তখন আমাদের গায়ে লাগবে না। তো আমরা বর্তমানে যদি দেখি তো শিলিগুড়িতে ডিউজ বলো বা টেনিসই বলো, টুর্নামেন্ট কিন্তু খুব একটা হয় না। তো শিলিগুড়ির যারা ক্রিকেটাররা আছে, যারা এখনো অবধি সেই লেভেলে পৌঁছাতে পারেনি, তো তারা, তাদের পক্ষে এটা কতটা চ্যালেঞ্জিং যে তারাও বেশি টুর্নামেন্ট খেলুক, বা কারণ টুর্নামেন্ট না খেললে তারা নাম করবে কিভাবে? একদমই, মানে ডিউজটা এখন হয়ে গেছে জাস্ট সুপার ডিভিশন আর ফার্স্ট ডিভিশনের খেলাতেই। এবার বাইরে যারা কিছু কিছু প্লেয়ার যারা নাম করে ফেলেছে, তারা হয়তো বাইরের কিছু টুর্নামেন্টে ডাক পায়, বাট যারা শিলিগুড়ির লোকাল প্লেয়ার আছে তারা খুব কমই খেলতে পারছে ডিউজটা। তো এর মধ্যে একটা টুর্নামেন্ট হয়ে গেল এসিটি বলে, যেখানে সেখানেও দেখতে পাচ্ছি যে শিলিগুড়ির মাত্র 2টো প্লেয়ার করে খেলছে, বা কিছু ক্ষেত্রে হয়তো আরো প্লেয়ার চান্স পাচ্ছে, ম্যাক্সিমাম বাইরের প্লেয়াররা এসেই খেলছে। বাট আদার্স জায়গায় আমি যেটা দেখলাম, আমি নিজেও কিছুদিন আগে জেপিএল খেলে আসলাম, জলপাইগুড়ি প্রিমিয়ার লিগ, সেখানে সব জলপাইগুড়ির প্লেয়াররাই আছে। যদি আমাদের অ্যাকচুয়ালি শিলিগুড়ির প্লেয়ারকে উঠাতে হয়, তাহলে আমাদের হয়তো সেই একটা টিমে ম্যাক্সিমাম মানে মিনিমাম শিলিগুড়ির 7জনকে রাখতে হবে, তারপরে বাইরের 4জনকে আনতেই হতে পারে যে ভালো টুর্নামেন্টের জন্য, সেরকম করা উচিত। এবার প্রচুর অনার আছে শিলিগুড়িতে, এরকম প্রচুর অনার আছে যারা ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট থাকে। এই যে এখানেই যেরকম খেলা হয় আমাদের, যেটা হিন্দি স্কুলে খেলা হয় আমাদের, সেখানে প্রচুর মানে 15-20টার উপরে টিম হয়। তারাও অনার, তারাও খরচা করছে প্রায় 1 লাখ টাকা নর্মালি খরচা করে, তারপরে টিম বানায়। সেখানে হয়তো মানে চ্যাম্পিয়ন মানে থাকে 3 লাখ টাকা। তাদের খেলাটাই মেন। তো এইভাবে যদি শিলিগুড়ির প্লেয়ারদের নিয়ে কোনো একটা অকশন বেস করা হয়, যেখানে শিলিগুড়ির প্লেয়ারদের অকশন করে সেখান থেকে 7টা বা 8টা প্লেয়ারকে একটা টিমে রাখা হবে। অনার চাইলেই মানে যদি কোনো কমিটি চায় বা কেউ চায় যে অনার খোঁজার, তো শিলিগুড়িতে এরকম অনার প্রচুর আছে যারা সেই দিকে ইন্টারেস্ট রাখে, যে শিলিগুড়ির প্লেয়ারদের অ্যাকচুয়ালি শিলিগুড়ির যারা প্লেয়ার তাদের জন্য উন্নতি হয়। বাট শিলিগুড়ির প্লেয়ারদের উন্নতির জন্য যদি প্রতিটা টিমে 2জন বা 3জন করে খেলে, তাহলে আমি সেখানে দেখতে পাচ্ছি না শিলিগুড়ির মানে ডিউস প্লেয়ারের কোনো উন্নতি হচ্ছে। তো আমার সেটাই মানে চাইবো যে নেক্সটে যদি এরকম কোনো টুর্নামেন্ট হয় যেখানে শিলিগুড়ি 7 বা 8জন প্লেয়ার থাকবে, টুর্নামেন্ট ভালো করার জন্য অবশ্যই বাইরের থেকে 2 থেকে 3জন বা 4জন প্লেয়ার আসা যায়। সেইভাবে খেলা হলে আমার মনে হয় যে শিলিগুড়ির প্লেয়ারদের বেটারমেন্টের জন্য সেটা হচ্ছে। আদারওয়াইজ 2টো প্লেয়ার বা 3টে প্লেয়ার দিয়ে শিলিগুড়ির প্লেয়ারের কোনো উন্নতি হবে না। ক্রিকেটের পাশাপাশি তুমি একজন যোগা টিচার, তো যোগার জার্নি তোমার কিভাবে শুরু হয়? অ্যাকচুয়ালি যোগার জার্নিটা দেখো, ছোটবেলার থেকে আমাদের স্কুলে আমরা মোটামুটি ছোটবেলায় যোগা করতাম, আসন টাসন এগুলো করতাম। হুম। তো তখনও বুঝতে পারতাম না যে যোগাটা অ্যাকচুয়ালি কি। তখন হয়তো ভাবতাম যোগাসনটাই অ্যাকচুয়ালি যোগা, যোগ আসন যেটাকে আমরা বলি, যে হ্যাঁ আসন করছি, ওটাকেই ভাবতাম হয়তো যোগা। বাট লকডাউনের পরে যেহেতু সবকিছু তখন একদম পুরোপুরি বন্ধ হয়ে যায়, তো আমারও স্বাভাবিকভাবে সেরকম সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। তো হঠাৎ করে প্রেশার আমার প্রায় উপরে 180, নিচে 120, এরকম হাই প্রেশার হওয়া শুরু হয়ে গেল, কোলেস্টেরল ধরে গেল, ঠিক আছে, মানে শরীরে প্রচুর প্রবলেম হওয়া শুরু হয়ে গেল। এবার খেলাধুলো পুরোপুরি তখন খেলাধুলার থেকে ডিটাচ হয়ে গেছি, কোনো কিছু করতে পারছি না। এবার কি করব বুঝে উঠতে পারছি না। এদিকে ডক্টর অলরেডি প্রেশারের ট্যাবলেট প্রেসক্রাইব করে দিয়েছে যে হ্যাঁ এগুলো খেতে হবে তোমাকে। তো সেই সময় মানে আমি এখন মানে আমার মিসেস যে আছে, তো সে আমাকে বললো যে গোয়ায় একজন টিচার আছে, এরকম 21 দিনের একটা প্রোগ্রাম রেখেছে যে যোগা করার, চলো একবার ট্রাই করে দেখি কীরকম হয়। তো আমি বললাম ঠিক আছে। তো বাড়িতেই অনলাইনে থেকে আমি সেই প্রোগ্রামটা মানে জয়েন করি, যে অনলাইনে যে যোগার ক্লাসটা আছে সেটা জয়েন করি। বিশ্বাস করতে পারবে না, ওটা যে একটা এত বড় মানে মোড় নিবে আমার মানে লাইফে। সেখানকার আমি যে জিনিসগুলো নিয়ে ভাবতাম যে যোগা এই এই জিনিসগুলো, পুরোপুরি ভ্রান্ত ধারণা আমার। সেখান থেকে গিয়ে অ্যাকচুয়ালি জানতে পারি যে অ্যাকচুয়ালি যোগা কি, বা যোগা করলে কি কি রেজাল্ট পেতে পারি, বা মানুষের কি কি ভ্রান্ত ধারণা আছে যোগা সম্বন্ধে, সেখান থেকে আমি সব জানতে পারি। তারপর আমার লাইফে মানে দেখার পার্সপেক্টিভটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, যে কিভাবে আমরা লাইফকে দেখছি, বা কি নিয়ে আমরা বাঁচছি, বা আমাদের খুশি থাকার কারণগুলো কি কি, সব কিছুই আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। তো সবাইকেই বলবো, যখন আপনারা মানে বা যারা যোগা এর সঙ্গে যুক্ত হতে চাচ্ছে, একবার যুক্ত হলে তারপরে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি যোগাটা মানুষের লাইফে কতটা দরকারি বা কতটা গুরুত্বপূর্ণ। একটু যদি বোঝাও যে যোগা মানুষের লাইফে কিভাবে ইম্প্যাক্ট করে। আচ্ছা, তো শুরুতে বলি যে যোগা কি, বা যোগা শব্দের অর্থ কি। যোগা ওয়ার্ডটা এসছে সংস্কৃত ওয়ার্ড ইউজ থেকে, YUJ। এই ইউজ কথাটার অর্থ হলো ইউনিয়ন বা মিলন। যোগা হলো আমাদের দেহ মন আত্মার মিলন, মানে দেহ মন আত্মাকে একটা লাইনে নিয়ে আসবে। আমি ক্রিকেট নিয়ে উদাহরণ দিচ্ছি, লাইক এরকম হয় অনেক সময় আমি বল করতে চাচ্ছি,
আমার মাইন্ড বলছে আমি এখন ইয়র্কার করব, বাট আমি হাত থেকে যখন বলটা রিলিজ করছি তখন আমার শর্ট বল পড়ে যাচ্ছে বা গুড লেন্থে পড়ে যাচ্ছে। যদি তুমি দেহ আর মনকে একসঙ্গে অ্যালাইন করতে পারো, তো তোমার মাইন্ড যখন বলছে যে তুমি ইয়র্কার করবে, তোমার বলটাও তখন ইয়র্কার হবে। এটা হলো ইয়োগা। তোমার মন আর দেহকে তুমি এক লাইনে নিয়ে আসলো। হয় না অনেক সময় আমার মন বলে এটা করবো, বাট আমার দেহ দিচ্ছে না, সেই জিনিসটা তখন হবে না। তখন তুমি তোমার মন, দেহ, তোমার আত্মা, তোমার এই তিনটাকে অ্যালাইন করতে পারবে যে হ্যাঁ সবকটাই আমার এক লাইনে আছে, এখন যেটা আমি ডিসিশন নেব সেটা তিনটা দিয়েই নেব আমি একদম। তো ইয়োগা হলো এই জিনিসটা, যে কোনো কিছুর মানে আমাদের নিজস্ব বলতে পারো যে আত্মা আছে, সেই আত্মাকে আমাদের পরমাত্মার সঙ্গে কানেক্ট করা, এটা হলো ইয়োগা। আরও একটা সংজ্ঞা আছে, বলা হয় হলো ইয়োগা চিত্তে বৃত্তি নিরোধ। ইয়োগা হলো চিত্তের বৃত্তিকে নিরোধ করার একটা উপায়, বা ইয়োগা ইজ টু স্টপ দ্য ফ্ল্যাকচুয়েশন অফ দ্য মাইন্ড। মাইন্ডের যে আমাদের ফ্ল্যাকচুয়েশন চলছে, কন্টিনিউ আমাদের হাজার হাজার থটস আসছে মাইন্ডে, সেই থটসগুলোকে বন্ধ করার উপায় হলো ইয়োগা। আমরা ইয়োগার দ্বারা মাইন্ডের থটসকে বন্ধ করতে পারবো। যখন আমরা মাইন্ডের থটসকে বন্ধ করতে পারবো, তখন আমরা সেলফ রিয়েলাইজেশন করতে পারবো যে অ্যাকচুয়ালি আমি কে, বা আমার এই পৃথিবীতে আসার পার্সপেক্টিভটা কি, কি কারণে আমি এখানে এসেছি, সেই জিনিসগুলো তখন আমরা আস্তে আস্তে ক্লিয়ার বুঝতে পারবো। এটাই হলো ইয়োগার সংজ্ঞা। বাট এখনকার দিনে মানুষ কিভাবে নর্মালি কিছু আমি আসন করলাম, কিছু প্রাণায়াম করলাম, এখানে ইয়োগা শেষ। বাট ইয়োগা একটা ভাস্ট মানে বিশাল বড় জিনিস, সেখানে আমিও হয়তো এখন জাস্ট কিছু সামান্য জিনিসই জানতে পেরেছি। তো যতটা পারছি জানার চেষ্টা করছি, তারপর মানুষকে জানানোর চেষ্টা করছি। মানে তুমি বলতে চাচ্ছ যে আমরা যত আসন দেখি ওটা জাস্ট একটা যোগার একটা পার্ট। এক্স্যাক্টলি। ইয়োগার আমরা একটা ওয়ার্ড আছে অষ্টাঙ্গ ইয়োগা বলে, হ্যাঁ। ঠিক আছে, মহর্ষি পতঞ্জলি জি সেই অষ্টাঙ্গ ইয়োগাটা চালু করে। সেখানে ইয়োগার 8টা লিম্সের কথা বলা হয়েছে, বা 8টা ভাগের কথা বলা হয়েছে। দেখো ইয়োগা অ্যাকচুয়ালি কোনো কিছু আমি ম্যাটে বসে করছি সেটা অ্যাকচুয়ালি ইয়োগা না, ম্যাটের বাইরে যেটা করছি সেটা ইয়োগা। অ্যাকচুয়ালি ইয়োগা বলতে আমাদের একটা জীবনশৈলীকে বোঝায়, আমাদের যে লাইফস্টাইল সেটাকে বোঝায়। তো সেটাকে কিভাবে মানে ডেসক্রাইব করেছে উনি, উনি 8টা ভাগ দিয়েছে। বলছে এই 8টা ধাপে ধাপে তুমি যদি ইয়োগা প্র্যাকটিস করো, অ্যাকচুয়ালি প্রপার যেটা ইয়োগার দরকার, যেখান থেকে বা ইয়োগার থেকে যে রেজাল্টটা পাওয়া দরকার, তাহলে তুমি পাবে। তো 8টা ধাপ হলো, ফার্স্ট আসছে ইয়ম, দেন নিয়ম, দেন আসন, দেন প্রাণায়াম, দেন প্রত্যাহারা, তারপরে ধারণা, তারপরে ধ্যানা, তারপরে সমাধি। আমাদের মূল লক্ষ্য হলো, যেটা শুধুমাত্র মানুষ্য জীবনেও সম্ভব, আদার্স কোনো পশু পাখি কারোর পক্ষে সম্ভব না, সেটা হলো মোক্ষ প্রাপ্তি বা সমাধি লাভ করা। যেটা একমাত্র মানে মোক্ষ প্রাপ্তি মানে হলো আমাদের এই যে জন্ম মৃত্যুর যে চক্রটা আছে, এই চক্রটার থেকে বেরোনো, সেটা একমাত্র মনুষ্য জীবনেই সম্ভব। আদার্স কোনো জন্মে তুমি সেই জিনিসটা করতে পারবে না। তো এই জিনিসটার জন্য ইয়াম ফার্স্ট যেটা আছে, ইয়াম মানে হলো সোশ্যাল ডিসিপ্লিন, মানে আমি আমার আশেপাশের মানুষজনদের সঙ্গে কি করে মিশবো, ফার্স্ট শুরু হবে এখান থেকে। সেখানে প্রথমে আসছে অহিংসা। অহিংসা মানে বুঝতে পারলাম আমরা নন ভায়োলেন্স। অহিংসা শুধু এরকম নয় যে আমি মানুষের সঙ্গে করলাম, আমাদের জীবজন্তুর সঙ্গেও আমরা হিংসা করতে পারবো না। এই যে আমরা পশু পাখি মেরে খাচ্ছি, এটা যার যার ক্ষেত্রে যেরকম হতে পারে, বাট এটাও ওয়ান কাইন্ড অফ হিংসা, ঠিক আছে। তো ফার্স্ট হলো অহিংসা, তারপরে আছে আস্তেয়া। আস্তেয়া মানে হলো নন স্টিলিং, চুরি করবো না। এরকম অনেক কিছু হতে পারে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ যেহেতু, সেহেতু আইডিয়া চুরি হয় প্রচুর, যে এই আইডিয়ায় এটা করছে, আমি এটা নিয়ে করে ফেলি, এটা করব না। তারপরে আছে সত্যা, অলওয়েজ সত্য কথা বলবো। তারপরে আছে অপরিগ্রহ, কোনো কিছুকে আমি ধরে রাখবো না, যেটা যেতে চাইছে সেটাকে আমি যেতে দেবো। তারপরে আছে ব্রহ্মচর্য, মানে সঠিক এনার্জি সঠিক ইউজ। এটা হয়ে গেল আমাদের 5টা ইয়ামের মধ্যে পড়বে। ফার্স্ট আমরা কি করলাম, আমরা সোশ্যাল ডিসিপ্লিন মেনটেন করলাম। এইভাবে যদি আমি চলা শুরু করি, তুমি ভেবে দেখো, তুমি যদি অহিংসা, আস্তেয়া, সত্যা এইসব মেনে চলো, তাহলে কতটা পরিবর্তন হতে পারে তোমার জীবনে। তারপরে আসছে নিয়ম। নিয়ম হচ্ছে হলো নিজেকে পরিষ্কার করা। আমরা নিজেকে কি করে পরিষ্কার করি, লাইক স্নান করছি, মুখ ধুচ্ছি, কিছু ব্রাশ করছি, ভাবছি আমি নিজে পরিষ্কার হয়ে গেলাম। এটা তো জাস্ট এই বাইরের কিছু অংশ পরিষ্কার হলো। ভেতর থেকে নিজেকে পরিষ্কার করার জন্য 5টা উপায় বলেছে তিনি। শৌচ বলেছে, সন্তোষ, স্বাধ্যায়, তপস, ঈশ্বর পরিধান। শৌচ হলো তুমি একদম নিজেকে ভিতর থেকে ক্লিন করছো, সেখানেও 6টা ধাপ বলেছে, ধৌতি, বস্তি, নৌলি, তারপর তোমার কপালভাতি, তারটাক, এরকম অনেক কিছু আছে যেগুলো আমাদের ভেতরের জিনিসকে পরিষ্কার করে। লাইক প্রথমে আছে হলো জলনীতি ক্রিয়া, এক নাক দিয়ে আমরা জল ঢুকাই, আরেক নাক দিয়ে জল বের করি, আমাদের এই নাকের যে মিউকাসগুলো আছে সেগুলোকে ক্লিন করার জন্য। জলনীতির সঙ্গে সূত্র নীতি আছে, নাক দিয়ে আমরা একটা রাবার ব্যান্ড ঢুকিয়ে গলা দিয়ে বের করে মিউকাসগুলো ক্লিয়ার করি, যাতে আমরা প্রাণায়াম করতে পারি ভালো মতন। অনুলোম বিলোম নাম শুনেছ হয়তো, সেই প্রাণায়ামটা করার জন্য নাক দুটো ক্লিয়ার থাকা দরকার।
সেই জিনিসগুলো করতে পারি। তারপর এরকম আছে আমরা জল খেয়ে বমি করি, কুঞ্জাল ক্রিয়া বলে সেটাকে। গরম জল খাবো একদম পেট ভরা, মানে লবণ দিয়ে জলটাকে একটু উষ্ণ গরম করবো, তারপর ডক করে জল খাবো, গলায় আঙুল দিয়ে বমি করবো, ভেতরে যত গ্যাস আছে সব বেরিয়ে যাবে। এটা একটা ক্রিয়া। এরকম প্রচুর ক্রিয়া আছে যেগুলোকে ইয়োগিক ক্রিয়া বলে, যেগুলো বডির ভিতরের তোমার যত টক্সিন আছে সেগুলোকে বের করতে হেল্প করবে। সহজ হয়ে গেল। দেন আসলো সন্তোষ, মানে যেটুকু আছে আমি সেটুকু নিয়ে খুশি। আমি যে আজকে বসে আছি এখানটায়, আমার কাছে মানে আমার নিজস্ব ড্রেস আছে পরার মতন, মোবাইলে কথা বলছি, মানে আমি পৃথিবীর 50% মানুষের থেকে হ্যাপি আছি। তো অবশ্যই। এইটুকু নিয়ে আমাকে খুশি থাকতে হবে। আমি যদি মানে শুধু আমার থেকে ভালো কারা আছে তাদেরকেই দেখি, তাহলে আমি কোনোদিন সন্তোষ হতে পারবো না বা সন্তুষ্টি পাবো না। আমাকে একবার দেখতে হবে যে আমার থেকে যারা খারাপ আছে তাদের থেকে আমি অনেকটা ভালো আছি, সেখানে গিয়ে নিজেকে তুমি বলতে পারো যে হ্যাঁ আমি অনেকটা ভালো আছি। সহজ হয়ে গেল, সন্তোষ হয়ে গেল। এবার শ্রদ্ধায়, যতক্ষণ না তুমি নিজের উপর অধ্যয়ন করবে ততক্ষণ তুমি নিজেকে চিনতে পারবে না। আমরা আশেপাশে সব ম্যাটেরিয়ালিস্টিক জিনিস নিয়েই পড়ে থাকি। সারাদিন হয়তো আমি মোবাইল নিয়েই বসে আছি, কোনো সময় কি আমি 10 মিনিট বসে ভেবেছি যে আমি অ্যাকচুয়ালি কে, বা আমার অ্যাকচুয়ালি এখানে আসার পারপাসটা কি? এটা হলো শ্রদ্ধা, যখন তুমি নিজেকে অধ্যায় করবে বা নিজের উপর অধ্যয়ন করবে। তারপরে হয়ে গেল তাপাস। তাপাস হলো নিজেকে বার্ন করা, কোনো কিছুর থেকে তুমি বেরিয়ে আসতে চাইছো, লাইক তুমি যে জিনিসগুলো একদম ইজিলি করতে পারছো, এবার কোনো একটা জিনিস তোমার কাছে চ্যালেঞ্জিং মনে হচ্ছে, সেটাকে তোমার অ্যাকসেপ্ট করা। লাইক কেউ ঘুম থেকে উঠতে পারে না ভোরবেলায়, 5টার সময় ঘুম থেকে উঠতে পারে না, তো সে যদি 10 দিন 15 দিন প্র্যাকটিস করে আস্তে আস্তে, 4:30 অ্যালার্ম দিয়ে রাখলো, প্রথম দিন ভাঙলো না ঘুম, তারপরের দিন ভাঙলো না, 3 দিন বা 4 দিনের দিন অবশ্যই ঘুম ভাঙবে। এইভাবে তোমাকে নিজের যে মানে কমফোর্ট জোন আছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, সেটা হলো তোমার তাপাস। এইভাবে তুমি যেগুলো তোমার চ্যালেঞ্জিং বিষয় সেগুলোকে তুমি পূরণ করতে পারবে। লাস্ট আসছে ঈশ্বর পরিধান, যেখানটা আমরা নিজেকে পুরোপুরি ঈশ্বরের কাছে সমর্পণ করি। ঠিক আছে, এই জিনিসটা হয়ে গেল। এবার ইয়াম আর নিয়ম, এইটা হলো ফার্স্ট লাইফস্টাইলের কারণ। এই জিনিসগুলো যদি তুমি মেনে চলতে পারো, তোমার লাইফস্টাইল এতটা চেঞ্জ হয়ে যাবে, মানে ম্যাক্সিমাম আমাদের এখনকার দিনের যে অসুখ বিসুখগুলো সেগুলো এই লাইফস্টাইলের কারণেই। এইভাবে চলতে পারলে 90% অসুখ বিসুখের থেকে তুমি দূরে থাকবে। এবার কি হয়ে গেল ইয়াম নিয়ম, এবার আসছে আসন। আসন মানে তুমি এক জায়গায় কতটা স্থির হয়ে বসতে পারছো, যেগুলো আমরা দেখি। একটু আগে যেটা তুমি বললে যে আসনটা একটা ইয়োগার পার্ট, এই যে এই পার্টটাই হলো আসন, এটা হয়ে গেল আসন। এরপরে আসছে প্রাণায়াম। প্রাণায়াম মানে হলো প্রাণকে আয়াম করা। প্রাণ মানে কি? এই যে আমাদের শ্বাস বায়ু চলছে বা আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি। আয়াম মানে হলো তার উপরে কতটা কর্তৃত্ব আছে তোমার। কেউ কি কোনোদিন, আজ পর্যন্ত তোমাকে আমি বলছি, বাড়িতে কোনোদিন 10 মিনিটের জন্য বা 5 মিনিটের জন্য দেখেছো তোমার শ্বাস প্রশ্বাস কিরকম চলছে? না। কোনোদিন আমরা ভেবেই দেখিনি যে আমার শ্বাস প্রশ্বাসের প্যাটার্ন কি। বা এখনো যদি তুমি চেক করো, তুমি দেখতে পারবে তোমার রাইট বা লেফট দিয়ে বেশি শ্বাস বেরোচ্ছে। একবার চেক করে দেখো, একটা নাক বন্ধ করে একবার ছাড়ো, একবার এই নাকটা বন্ধ করে ছাড়ো, তুমি দেখো কোনো একটা লেপ দিয়ে বেশি বেরোচ্ছে। বেশি বেরোচ্ছে। এটা কোনোদিন আমরা চেক করে দেখেছি? না। এটারও বিষয় মানে বিশাল সায়েন্স আছে এটার পেছনেও, ঠিক আছে? তো সেটা অনেক বড় ব্যাপার। তো আমরা আমাদের প্রাণকে আমরা নিজেদের কর্তৃত্বে কতটা রাখতে পারি। যখন খুব বেশি রাগ হচ্ছে বা কারোর অ্যাংজাইটি হচ্ছে, শ্বাস খুব জোরে চলছে, তখন সেই জিনিসটা বলে তুমি শুধু তোমার শ্বাসে ফোকাস করো, শ্বাসটাকে তুমি একদম স্লোলি নিয়ে আসো, শ্বাসটাকে কাম করো, তোমার সেই ইমোশনটা চেঞ্জ হয়ে যাবে। তখন রাগের থেকে তুমি কখন শান্ত হয়ে গেছো তুমি বুঝতে পারবে না। তো এইভাবে তোমার শ্বাসের উপর তোমার কতটা কর্তৃত্ব আছে সেটা বোঝা যায় প্রাণায়ামে। সেজন্য আমরা অনেক প্রাণায়াম প্র্যাকটিস করি, অনুলোম বিলোম আছে, তারপরে ভস্ত্রিকা আছে, অনেক কিছু আছে, এরকম বিভিন্ন টাইপের প্রাণায়াম আছে। তো আমরা এই 4টা এবার পার করলাম। এবার কি আসছে? প্রত্যাহার। প্রত্যাহার বলতে কি বোঝা হয়? প্রতি আহার বা অপোজিট ফুড। এই সময়ে এখানে বসে আমরা কি গ্রহণ করছি? মনে করো এই সময় আমরা বসে আছি, চোখ দিয়ে কি দেখছি আমরা? অনেক অনেক ধন্যবাদ গৌরবদা তোমাকে আজকে এতক্ষণ টাইম দেওয়ার। খুব একটা ভালো টপিকে তোমার সাথে কথা বললাম। আহ, যারা এই পডকাস্টটা দেখবে তারা অবশ্যই একটা নতুন জীবন শুরু করার জন্য অনুপ্রেরণা পাবে। আমরা আশা রাখবো আগামীতে আমরা তোমাকে পাবো, এবং আরো যদি আমাদের কিছু জানার থাকে অবশ্যই তোমার কাছ থেকে সেটা জানতে পারবো। একদম একদম। এই বলে আমরা আমাদের আজ এই পডকাস্টটা শেষ করছি। পডকাস্টটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা যোগা পথে আসতে চান, গৌরবদা যেভাবে বললো, কোনো অসুবিধা হলে অবশ্যই গৌরবদা সবাইকে সাহায্য করবে। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদেরকে গৌরবদা অবধি পৌঁছে দেবো। ধন্যবাদ।